ইন্টারভিউ তালিকায় থাকা দাগীদের নিয়ে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। সিদ্ধান্ত গ্রহণের জন্য বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। আরেকবার জানাবো, ইন্টারভিউতে দাগীরা ডাক পেয়েছেন এই অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে ইন্টারভিউ তালিকায় থাকা দাগীদের নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছে কলকাতা হাইকোর্ট। বিস্তারিত বলবেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, প্রথমত আজকে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে আপাততভাবে যারা দাগি রয়েছেন সেই দাগিদের যে তালিকা ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেই তালিকা আরো বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে এমন নির্দেশই দেওয়া হয়েছে। তার কারণ অভিযোগ করা হয়েছিল যে সেখানে শুধুমাত্র দাগিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নাম এবং রোল নম্বর ছাড়া সেই দাগিদের নির্দিষ্টভাবে শনাক্ত করার কোনো উপায় নেই। সেখানে বাবার নাম, ঠিকানা ইত্যাদি যে আরো ডিটেলস তথ্য রয়েছে, বিস্তারিত তথ্য রয়েছে, সেগুলি কিন্তু নেই। ফলে সেই অভিযোগের ভিত্তিতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন দাগিদের তালিকা প্রকাশ করতে বলেছিল, সুপ্রিম কোর্টের উদ্দেশ্য এটাই ছিল যে এই তালিকার মাধ্যমে দাগি যারা চাকরি যারা পেয়েছিলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের যেন নিশ্চিত করে শনাক্ত করা সম্ভব হয়। ফলে 2016 সাল এবং 2025 সাল এই সময়ের মধ্যে যারা দুটি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন সেই দাগিদের রোল নম্বর কিন্তু আলাদা হয়ে গিয়েছে এবং একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারেন। ফলে তাদের আরো বিস্তারিত তথ্য দিয়ে এই তালিকা প্রকাশ করতে হবে, এই মর্মে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন। এখন তুমি জানো যে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে দুজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির নামে তারা অভিযোগ করেছিলেন মামলাকারীরা যে এই দুজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি তারা কিন্তু দাগিদের তালিকায় ছিল। তারপরেও দেখা যাচ্ছে নতুন করে যে ইন্টারভিউ এর লিস্ট বেরিয়েছে সেই লিস্টেও এই দুই বিশেষভাবে সক্ষম ব্যক্তির নাম রয়েছে এবং তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন। ফলে এখানেই কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার বলা হয়েছিল নতুন যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় একজন দাগি ব্যক্তিও যেন অংশগ্রহণ করতে না পারেন, সেটাই সুপ্রিম কোর্টের উদ্দেশ্য ছিল। আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যখন এই মামলা ওঠে তখন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয় যে সুপ্রিম কোর্ট 29 আগস্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছিল যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজনীয় যে ছাড়ের প্রয়োজন রয়েছে সেই ছাড় তাদেরকে দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে। ফলে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করছেন বলে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে দাবি করা হয়। কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পাল্টা প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট বয়সজনিত ছাড় বা অন্যান্য ছাড়ের কথা তারা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল, সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছিল কোনো চিহ্নিত অযোগ্য বা দাগি প্রার্থী তারা বিশেষভাবে সক্ষম হন বা অন্যান্য ব্যক্তিরাই হন তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, এইটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের কিন্তু এটাই উদ্দেশ্য ছিল যে কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না এবং কেউ যদি এই নিয়োগ প্রক্রিয়ায় ভুলবশত অংশগ্রহণ করেও ফেলেন তাদেরকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বাদ দিতে হবে। ফলে এই দুজন চিহ্নিত অযোগ্য বিশেষভাবে সক্ষম প্রার্থী যাদের নাম ইন্টারভিউ তালিকায় রয়েছে তাদেরকে নিয়ে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং 3রা ডিসেম্বর পরবর্তী শুনানি হবে। সৌমেন। সৌভিক, ধন্যবাদ। সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি। একদিকে কাশ্মীরের শ্রী মহারাজা গোলাপ সিং হাসপাতালে আসেন তদন্তকারী আধিকারিকেরা, অন্যদিকে ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় ইডির অফিসাররা। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আল ফালাহা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। দিল্লির বুকে কাঁপন ধরানো সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি। সূত্রের খবর, কিছুদিন আগে কাশ্মীরের শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালের এক চিকিৎসকের লকার থেকে একটি AK-47 উদ্ধার হয়। সেই সূত্র ধরে মঙ্গলবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের লকার খুলে দেখেন তদন্তকারীরা। दिल्ली में हुए ब्लास्ट की जांच जैसे जैसे आगे बढ़ रही है वैसे वैसे कई राज्य इसकी
चपेट में आ रहे हैं और जांच का दायरा जो है वो कई राज्यों तक बढ़ रहा है। हम इस समय जम्मू में हैं। जम्मू का सबसे बड़ा जच्चा बच्चा अस्पताल है, SMGS हॉस्पिटल है, और यहाँ पर जो लॉकर्स हैं डॉक्टर्स की, उनकी यहाँ पर वेरिफिकेशन की जा रही है। बता दूं, हालांकि यहाँ पर ये सामान्य प्रक्रिया है, लेकिन जिस तरह से दिल्ली में ब्लास्ट हुआ है और उसमें डॉक्टर्स का नाम आया है, उसके बाद इस प्रक्रिया को और गहन किया गया है और यहाँ पर अस्पताल के जितने भी लॉकर्स हैं उनकी जांच की जा रही है। और क्या कुछ इस प्रक्रिया के पीछे मकसद है, हमारे साथ इस हॉस्पिटल के मेडिकल सुपरिटेंडेंट डॉक्टर दारा सिंह जी है। सर, नॉर्मल रूटीन तो आपकी ये रहती ही है इस तरह से, लेकिन जिस तरह से ब्लास्ट हुआ है और उसके बाद अब लगातार आप अपने सिक्योरिटी के साथ पूरे जो है लॉकर्स देख रहे हैं, क्या मंशा क्या है, क्या अचीव करना चाहते हैं? मंशा ये है कि देखो, इस चीज़ को हम थोड़ा इंटेंसिफाई करके और स्ट्रेंथन करना चाहते हैं कि कहीं से हमारे से तो नहीं कहीं चूक हुई है। क्योंकि जैसे आपको पता है कि अस्पताल में कुछ लोग आते हैं, कुछ रिटायर हो जाते हैं, कुछ ट्रांसफ़र हो जाते हैं, कोई PG करके निकल जाते हैं, तो हमें ये अलॉटमेंट जो है दूसरे को करनी है। तो इसी का ये पार्ट है कि जब ये हादसा सामने आया है तो हमने थोड़ा इंटेंसिफाई करके अपनी टीमें बनाई है। एक हमने टीम बनाई है जो नुक एंड कॉर्नर में अस्पताल के सारे लॉकर्स को चेक करेगी। এদিন ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ে পৌঁছন ইডির অফিসাররা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের অ্যাকাউন্টে যে টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে তারই তদন্তে নেমে এদিন বিশ্ববিদ্যালয়ে আসেন তারা। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আলফালা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়। আলফালা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দিল্লি NCR সংলগ্ন একাধিক জায়গায় চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। অন্যদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আগেই আবু উকাসা, নিসার, হানজুল্লাহ নামে 3 পাক হ্যান্ডলারদের নাম পেয়েছিল তদন্তকারীরা। এবার ধৃত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে জৈশ-ই মোহাম্মদের আরও এক হ্যান্ডলার ফয়সাল ইশাক ভট্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, বিস্ফোরক সংগ্রহ থেকে শুরু করে তার প্রস্তুতি, পরীক্ষা ও মডেল সংক্রান্ত অন্যান্য তথ্য দৈনন্দিন ভিত্তিতে এই হ্যান্ডলারকে দিত উমার। তবে তদন্তকারীদের অনুমান, আসল পরিচয় লুকোতে ছদ্মনাম ব্যবহার করত এই পাক হ্যান্ডলার। পাকিস্তানে থাকা জৈশের নেটওয়ার্ককে স্থানীয় স্তরের বলে দেখানোর চেষ্টা করতেই +966 কোডের নম্বর ব্যবহার করত সে। এবিপি আনন্দ। কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশ-এ মোহাম্মদের ফিদায়ে মডিউল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশ-এ মোহাম্মদের ফিদায়ে মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথে, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো KYC দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি, বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল।
ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।